ঘটনা শোনা এক লাশবাহী গাড়ির ড্রাইভারের কাছে। তার বাড়িও আমাদের গ্রামে। তিনি সাধারণত লাশ বহন করার কাজে নিয়োজিত। তার নাম রাশেদুল ভাই। এবার আসি ঘটনায়। একদিন তার ডিউটি শেষে রাতের দিকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ বস ফোন করে বললেন যে ফরিদপুরে কোনো একটি মর্গ থেকে একটা ময়না তদন্ত করা লাশ নিয়ে মাগুরার এক গ্রামে আসতে হবে। তখন তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 12:30 মতো বাজে। এই গভীর রাতে তার যেতে ইচ্ছে না করলেও তাকে যেতেই হয়, কেননা এটির ওপরেই তার জীবিকা নির্বাহ করে। তাই তিনি ফরিদপুরের ওই মর্গের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হলেন। রাশেদুল ভাই সেখানে পৌঁছানোর পর তাকে তার বস মৃত ব্যক্তির ঠিকানা দিয়ে লাশটাকে গাড়িতে ওঠাতে বলেন। রাশেদ ভাই এবং ওইখানকার একজন সহকর্মী দুজনে মিলে লাশটাকে গাড়িতে ওঠায়। ওঠানোর সময় তাদের অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল লাশটা স্বাভাবিক ওজনের চেয়ে অনেক ভারী হয়ে আছে। তারা লক্ষ্য করলেন লাশের ওপরে যে সাদা কাপড়টা থাকে সেটা রক্তে লাল হয়ে গিয়েছে এবং লাশ নিয়ে যাওয়া ট্রলিটা বেয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছিল, আর প্রচন্ড দুর্গন্ধও আসছিল লাশ থেকে। লাশটা অনেক কষ্টে গাড়িতে তোলার পর রাশেদুল ভাই গাড়ি স্টার্ট করে তার বসের দেয়া ঠিকানা অনুযায়ী রওনা দিলেন। ঠিকানাটি ছিল মাগুরা জেলার কোনো একটি গ্রামে। গাড়ি চালানোর সময় তার আবার সিগারেট খাওয়ার অভ্যেস ছিল, তাই তিনি একটি সিগারেট ধরিয়ে মুখে নিলেন। তিনি যতক্ষণ গাড়ি চালাচ্ছিলেন সিগারেট খাচ্ছেন এবং সবকিছু তার ঠিকঠাক চলছিল, কিন্তু সিগারেট শেষ হওয়া মাত্রই তিনি অনুভব করলেন পেছন থেকে কেমন যেন ফিস ফিস শব্দ এবং একটা কান্নার আওয়াজ। তিনি ভাবলেন এটা হয়তো তার মনের ভুল। তারপর তিনি অনুভব করলেন গাড়ির ইঞ্জিন থেকে কেমন এক অদ্ভুত শব্দ আসছে, যেমনটা হয় অনেক বেশি ওজনের কোনো বস্তু বহন করলে। তিনি অনেক ঘাবড়ে গেলেন। তারপর তিনি ওই ফিস ফিস শব্দটা আরো জোরে জোরে শুনতে পেলেন, আর তার গাড়ির ওপর থেকে অনেক জোরালো শব্দে ঠক 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 করে আওয়াজ আসছিল। একটা বড় হাতুড়ি দিয়ে লোহার কংক্রিটে 6-7 জন মিলে আঘাত করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন আওয়াজ। ওপরে কি হচ্ছে তা দেখার জন্য তিনি তার ডান হাত লুকিং গ্লাসটায় লাগিয়ে সুইচটা চেপে ওপরের দিকে ঘোরালেন। তিনি দেখলেন ওপরে কয়েকটা কালো রঙের লম্বা লম্বা জন্তু, আবার অনেক লম্বা মানুষের মতো আকৃতির প্রাণীরা কুড়ালের মতো চোখা একটা বস্তু দিয়ে গাড়ির ছাদে আঘাত করছে। এরা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ঘামতে লাগলেন। তিনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন, তাও যেন পথ শেষ হচ্ছে না। হঠাৎ রাশেদুল ভাই তার গাড়ির হেডলাইটের আলোতে লক্ষ্য করলেন তার গাড়ির সামনে রাস্তার মাঝখানে লম্বা সাদা কাপড় পরা বিভৎস চেহারার একটা মেয়ে দাঁড়িয়ে তাকে ইশারা করে গাড়ি থামাতে বলছে। মেয়েটার চোখ ছিল সম্পূর্ণ ধপধপে সাদা রঙের এবং কাপড়ের আঁচল রাস্তার পাশে এক জঙ্গলের ভেতর ঢুকে গেছে। মেয়েটির কাছে গাড়ি নিয়ে যাওয়া মাত্র মেয়েটি রাশেদুল ভাইকে বলছে, আমাকে নিয়ে যা, দাঁড়া, আমার খুব বিপদ। রাশেদুল ভাই চিন্তা করলেন আজ তার সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। তিনি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলেন এবং মেয়েটার সাইড থেকে ক্রস করে চলে গেলেন। তারপর তার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। সেই ফিস ফিস শব্দ আর গাড়ির ওপরে থাকা আওয়াজ তিনি আর পাচ্ছিলেন না। এমন ভাবে কিছু পথ যাওয়ার পর হঠাৎ তিনি আবার সেই ফিস ফিস শব্দ শুনতে পান। তবে এবার তিনি অনুভব করলেন সেই ফিস ফিস শব্দের সাথে আর একটা ফিস ফিস শব্দ, ঠিক যেমনটা হয় একজন যদি অপরজনের সাথে কথা বলে। তারপর রাশেদুল ভাই একটু সাহস করে গাড়ির ভেতরে থাকা মিরর গ্লাসের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন। তারপর তিনি তা দেখলেন। তা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। গ্লাসের দিকে তাকানো মাত্রই তিনি দেখতে পেলেন লাশটার ট্রলির ওপর বসে আছে। শুধু তাই নয়, লাশের পাশে আরো কয়েকজন লোক বসে আছে, যাকে কিনা তিনি রাস্তার মাঝখানে
দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তারা দুজনই এরকম ফিস ফিস শব্দে একে অন্যজনের সাথে কথা বলছে। তাদের দুজনের ঘাড়ের ওপর মাথা ছিল বিচ্ছিন্ন, গলার ওপর থেকে টকবক করে রক্ত যেন উপচে পড়ছে, ঠিক যেমনটা হয় অনেক আগুনে তাপ দিয়ে পানি ফোটালে। এমন দৃশ্য দেখে রাশেদুল ভাই ঘামতে লাগলেন। তিনি কি করবেন বুঝতে না পেরে দোয়া দুরুদ পড়তে লাগলেন। হঠাৎ তিনি ফজরের আজান শুনতে পেলেন। সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেন। তারপর তিনি ওই গ্রামে লাশটা রেখে আসলেন। আর সেখান থেকে তিনি লোকমুখে জানতে পারলেন লোকটাকে নাকি তার বউ সম্পত্তির লোভে নিজের হাতে গলা কেটে হত্যা করেছিল। তার বউ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু তিনি পরের দিন যখন ঘুমালেন, হঠাৎ স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটা সাদা কাপড় পরা মেয়ে তাকে ডাকছে, বলছে, তুই আমাকে রাস্তার মাঝখানে রেখে চলে গেলি কেন? আমি তোকে ছাড়ব না। এখনো রাশেদুল ভাই ওই মহিলাটাকে প্রায় স্বপ্নে দেখেন। মহিলাটি স্বপ্নে তাকে ভয় দেখায়। তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি। তার মুখে শোনা আরো অনেক ঘটনা আছে, সময় পেলে একদিন স্টুডিওতে এসে শোনাবো। ধন্যবাদ। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তিনি আমাকে একটা পার্সোনালি একটা মেসেজ দিয়েছেন, যে মেসেজটার কথা আমি আর এখানে বললাম না। তারপর তিনি বলছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com এর যাত্রা শুভ হোক। অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনার জন্য। এবং আমি বিশ্বাস করি আপনাদেরও এরকম অনেক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আপনারা যদি আমাকে লিখে পাঠাতে চান, তাহলে আপনাদের আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, which is russell.booth.com@gmail.com। চলুন শুনে আসি আমাদের পরের ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি ইনশাল্লাহ আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলেই আছেন। রাসেল ভাই, আমি ভূত.com এর অনেক বড় একজন ফ্যান, আর ভূত.com আমার লাইফের একটি পার্ট বলতে পারেন। তো রাসেল ভাই, আমি ভূত.com এর সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে, আর সেই ফ্রেন্ডও সিঙ্গাপুরে থাকেন আর কি। তো ঘটনাটি ঘটে 2014 সালের শেষের দিকে রাসেল ভাই। আসলে ঘটনা শেয়ার করার পূর্বে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি বর্তমান সিঙ্গাপুর থেকে বলতেছি এবং আমার দেশের বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে। রাসেল ভাই, ঘটনাটি ঘটে এরকম, আমার ওই ফ্রেন্ডের দাদারা ছিলেন দুই ভাই। তো আমার ওই ফ্রেন্ডের দাদা কোনো এক সময় মানে ওই দুই ভাইয়ের মধ্যে মানে সম্পত্তি ভাগাভাগি হয়ে আলাদা হয়ে যায়। তো আমার এই ফ্রেন্ডের দাদা ছিলেন একটু অ্যাবনর্মাল টাইপের। তো আমার ওই ফ্রেন্ডের দাদার যে ভাই ছিলেন, তিনি মানে চালাকি মতো করে তার সমস্ত সম্পত্তি মানে বেশিরভাগটাই তার অংশে নিয়ে মানে আমার এই ফ্রেন্ডের দাদাকে মানে একবারে মানে অল্প কিছু পরিমাণ মানে ভাগ দিয়ে আলাদা পৃথক করে দেওয়া হয়। তো এমন অবস্থা তাদের সংসারে একটি টান পড়ে যায় আর কি। তো এর মধ্যে আমার ওই ফ্রেন্ডের বাবা ছিলেন একজন কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করতেন আর কি। তো রাসেল ভাই, আমার ওই ফ্রেন্ডের আম্মা তার বাবার বাড়ি থেকে, আমার ওই ফ্রেন্ডের নানার বাড়ি থেকে কিছু সম্পত্তি ভাগ পাই আর কি। তো সেই সম্পত্তিটা মানে ভাগ পাওয়ার পরে তার মা চিন্তা করে, যেহেতু তাদের সংসারে অনেক টানাটানি এবং আমার ফ্রেন্ডরা ছিলেন দুই ভাই এক বোন, তো আমার ওই ফ্রেন্ডের আম্মা চিন্তা করেন যে আমার ওই ফ্রেন্ডকে মানে সিঙ্গাপুরে পাঠিয়ে দিবেন আর কি, তো বিদেশে পাঠাবেন। তো এতে মধ্যে মানে তারা জমি জাতি সমস্ত কিছু বিক্রি করে এক পর্যায়ে আমার ওই ফ্রেন্ডকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয়। তো সিঙ্গাপুর পাঠানোর পর দেশে থাকেন এক ভাই, তার বোন এবং তার বাবা মা আর কি। তো এতে মধ্যে তাদের সংসারের ততটাও মানে চলাচল সচল না থাকায় এক পর্যায়ে তার চাচার তার ওই দাদার ভাইয়ের মানে যে ছেলে যারা ছেলে ছিলেন, তারা এক পর্যায়ে মানে মনে মনে অনেক খুশি থাকেন এবং তাদের ভালোটা কখনো তারা দেখতে পারে না বলতে অনেক জেলাসি আর কি, এরকম একটা তাদের মধ্যে সম্পর্ক আর কি। তো এর মধ্যে আমার ফ্রেন্ডরা সিঙ্গাপুর আসার পর অনেক ভালো একটি জব পাই
জব পাওয়ার পরে অনেক ভালো মানে এই মানে কার্যকলাপ অনেক ব্যবহার আছে, তার কোম্পানি খুব খুশি হয়ে তার মানে বেতন বৃদ্ধি করার একটা ডিসিশন নেয়। তো সে মতে তার ভাই আমার ফ্রেন্ড চিন্তা করে যে যেহেতু বাসায় আরেকটা ছোট ভাই আছে, তাহলে তাকে যে মূল্যেই হোক সিঙ্গাপুরে আনতে হবে, তাহলে হয়তো তাদের ফ্যামিলির টানাটানিটা একটু হলেও মানে কম হবে এবং তারা সচ্ছল ভাবে চলতে পারবে আর কি। তো যে চিন্তা সেই কাজ। কিছুদিনের মধ্যে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইকে সিঙ্গাপুর নিয়ে আসতে সক্ষম হয় আমার এই ফ্রেন্ড। তো এর মধ্যে বাসায় মানে তার বোন, তার মা এবং তার বাবা মানে হয়ে যায়। তো এক পর্যায়ে অবস্থায় তার যে চাচারা ছিলেন, মানে আমার ওই ফ্রেন্ডের দাদার ভাইয়ের যে ছেলেরা, মানে তারা এক পর্যায়ে মানে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারে না। তারা চিন্তা করে যে কি ব্যাপার, এইভাবে করে তারা উন্নতি হয়ে উঠে যাবে, আমাদের উপরে যাবে, এটা তারা নিতে পারে না আর কি। তো তার ওই চাচা চিন্তা করে যে তার মা যে তার সমস্ত কিছু বিক্রি করে যে টাকা পয়সা দিয়ে তাদেরকে সিঙ্গাপুরে পাঠিয়েছে, এই টাকাটা তাদেরকে মানে খাওয়ার বা ভোগ করার মতো যে একটা পরিবেশ, এটা কখনো তারা হতে দিবে না। তারা যে মূল্যে হোক তার মাকে মেরে ফেলার একটা চিন্তা ভাবনা করে। তো চিন্তা ব্যবস্থা করে যে কিভাবে মারা যায়। তখন তারা চিন্তা করে, তাদের এলাকাতে ছিলেন একজন কবিরাজ ছিলেন। তিনি নানান জায়গায় নানান ধরনের কুফুরি কাজ বা ব্ল্যাক ম্যাজিক এগুলো ধরনের কাজ করত। তো তাদের মানে এলাকাতেই হওয়ার কারণে আমার ওই ফ্রেন্ডের চাচারা মানে ব্যাপারটা তার মানে কবিরাজের ব্যাপারে সবকিছু মানে ধারণা ছিল যে সে এইসব ধরনের কাজ করতে পারে আর কুফুরি কালাম। তো তাকে এক পর্যায়ে গিয়ে ধরে কবিরাজকে যে এরকম তার এই ক্ষতিটা করতে হবে। তো তখন সেই কবিরাজ বলে যে দেখেন, আপনাদের সাথে আমার ভালো সম্পর্ক, ইভেন আপনার সে আপন চাচাতো ভাই, মানে আমার ফ্রেন্ডের বাবার কথা বলে, তার ফ্যামিলি আপনার ফ্যামিলি মানে একই ফ্যামিলি, তাহলে আমি এই কাজটা কিভাবে করি, এটা আমার দ্বারাই হবে না, আপনারা অন্য জায়গায় দেখতে পারেন। তখন মানে সে যে কুফুরি কালাম করতো, আমার ওই ফ্রেন্ডের চাচারা সবকিছুর মধ্যে অবগত ছিলেন এবং জানতেন। তো এমতো অবস্থায় সে কবিরাজকে জবরদস্তি করে মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে যে সে যদি তার এই কাজটা না করে দেয়, তাহলে সে সমস্ত যার কাছে আজ পর্যন্ত এই ধরনের কুফুরি কালামগুলা করেছে সমস্ত লোকের কাছে গিয়ে কবিরাজের ওই সমস্ত কুকর্মের কথা বলে দিবে। এই পর্যায়ে ব্ল্যাকমেল করা অবস্থায় মানে কবিরাজটি অনেক ভয় পেয়ে যায় এবং মানসিকভাবে মানে ভীষণ ভয় পেয়ে এক পর্যায়ে সে রাজি হয়ে যায়। তখন সে বলে যে ঠিক আছে, কাজটা আমি করে দেবো, কিন্তু ব্যাপারটা কাউকে বলা যাবে না এবং একান্তই মানে ব্যাপারটা যেন চাপা থাকে। অনেক রিকোয়েস্ট করার ফলে এক পর্যায়ে কবিরাজ একদিন কি করে, মানে কুমোররা যে চালাই দেওয়া যে টালিটা বানায়, চাল দেওয়ার যে টালি বানায় কুমোররা, ওই কাঁচা অবস্থাতে সেই টালির উপরে গিয়ে যখন কুমোরটা বানায় রাখে, তখন ওই কুমোর করে ওই টালির উপরে মানে কুফুরি কালাম লিখে তার মায়ের নামে, আমার ফ্রেন্ডের মায়ের নামে কুফুরি কালাম লিখে ওই মানে ইটটা একটা চিহ্ন করে দিয়ে আসে এবং পরবর্তীতে সেই ইটটা যেন নিয়ে আসতে পারে, এই কারণে সে মানে চিহ্নটা করে দিয়ে আসে। আর যে কালামটা মানে কুফুরি কালামটা লিখেছে, এটা লেখা তো অবস্থায় মানে কুমোরকে কাউকে দেখতে দেওয়া যাবে না, কাউকে জানানো যাবে না, ইভেন সে ইটটা যে পরবর্তীতে নিয়ে আসবে সেটাও কাউকে জানানো যাবে না বা চুরি করে আনতে হবে সেটা। তো এই মতো অবস্থায় ঠিক সে কুফুরি কালাম লিখে দিয়ে আসার পর সেই যখন মানে আমার ওই ফ্রেন্ডের মানে আমার নামে যে কুফুরি কালামটা লিখে দিয়েছিল, ওই কুমোর যখন ওই ইটটা লিখিত ইট যখন আগুনে জ্বালানো শুরু করে, ঠিক সে মতো অবস্থায় এদিকে আমার ওই ফ্রেন্ডের আম্মার শরীরে মানে এমন পরিমাণ জ্বালা পড়া শুরু হয়, এক পর্যায়ে মানে আগুন পুড়লে যেভাবে ফোসা উঠে যায় শরীরে, ঠিক সেইভাবে ফোসা উঠে যায় সমস্ত শরীরে, অনেক চিৎকার, অনেক যন্ত্রণা। তো তখন তারা হঠাৎ করে তার বাবা এবং তার বোন মানে কি করবে ব্যাপারটা বুঝতে না পেরে ডাক্তার দেখাই, তো কোনো মতেই কোনো কিছু হচ্ছিল না। তো এদিকে ওই কবিরাজ কি করে, আবার পরবর্তীতে গিয়ে ওই কুমোরের ওখানে চুরি করে সেই চিহ্নিত পুরানো ইটটা পরের দিন গিয়ে সে ইটটা নিয়ে আসে। তো নিয়ে আসার পরে কি করে রাসেল ভাই, সেই ইটটা মানে দু টুকরো করে এদিকে ওই কবিরাজ যে বলেছিল, এদিকে আরেকটা মানে তার চাচাকে আরেকটি কাজ করতে বলেছেন, সেটা হচ্ছে আমার ওই ফ্রেন্ডের মায়ের মানে ব্যবহৃত কাপড়ের একটি অংশ এবং তা আমার ওই ফ্রেন্ডের মায়ের মাথার চুল, এই দুইটা ব্যবস্থা করতে বলে। এদিকে মানে তার যেহেতু বাড়িতে আসা যাওয়া আছে, সে আমার ওই ফ্রেন্ডের চাচা কি করে, আমার ওই ফ্রেন্ডের মায়ের ব্যবহৃত কাপড় এবং মাথার চুল মানে এটা মানে কালেক্ট করে সে কবিরাজের কাছে দেয়। তো কবিরাজ কি করে, ওই যেই কুপুরি করা ইটটা 2 টুকরো করে আমার ওই ফ্রেন্ডের মায়ের ব্যবহৃত কাপড় এবং ওই আমার
ফ্রেন্ডের মায়ের মাথার চুল মানে একত্রিত করে ওই ইটের টালির মাঝখানে রেখে ওপর একটি ওই কুফুর ওই অপর একটি ইটের টালি ওই কুফুরি দিয়ে উপরে রেখে ওটা সুন্দর করে পলিথিন দিয়ে মানে পেঁচিয়ে মানে এটা ফেলে দেয় একটা মানে পরিত্যক্ত কূপের মধ্যে। তাদের ওই এলাকায় একটি পরিত্যক্ত কূপ ছিল, সেটা পুকুরে ফেলেনি, যে পুকুরে ফেললে হয়তো কোনো কারণবশত পুকুর শুকিয়ে যাবে বা হয়তো দেখা যাচ্ছে মানে কোনো একটা কারণে যদি এটা কখনো মানে পুকুরে না ফেলে সে ফেলে আছে পরিত্যক্ত একটা কূপের মধ্যে। এবং যখন সে কূপের মধ্যে ওই কুফুরিটা ফেলে, ফেলার সময় ওখানে একটা মানে শয়তান জিন দ্বারা ওই কুফুরিটা করা হয়, যে যেই ওই মানে যেভাবে যেই যাবে ওই কুফুরিটা আনতে মানে সে তাকেই শয়তান ওই ওখানেই মানে ওই কূপের মধ্যে তাকে মেরে ফেলবে। তো এমতো অবস্থায় তার মা ভীষণ অসুস্থ হয়ে যায়। যখন ওই কূপের মধ্যে ওই কাগজ ওই কুফুরিটা ফেলা হয়, এতে মধ্যে মানে তার মায়ের শরীরে মানে পানি এমন পরিমাণ সমস্ত শরীর ফুলে সমস্ত শরীরে মনে হচ্ছে যে মানে একটি পলিথিন কভারের মধ্যে পানি পড়লে যে মতো অবস্থা হয়, ঠিক তার মার শরীর, আমার ফ্রেন্ডের মায়ের শরীরটা ঠিক ওরকম আকার ধারণ করেছে। তো এমতো অবস্থায় তার ভীষণ ভাবে অসুস্থ, বাসায় থেকে সমস্ত চিকিৎসা ডাক্তার এটা সেটা করে কোনো মতেই কমতেছিল না। এদিকে আমার এই ফ্রেন্ডরা অনেক চিন্তিত হয়ে যায়। আমার এই ফ্রেন্ড চিন্তিত হয়ে চিন্তা করে যে যেহেতু বাসায় মানে আমরা দুই ভাই এখানে, আম্মু এত অসুস্থ, তখন আমার এই ফ্রেন্ড চিন্তা করে তার ছোট ভাইকে দেশে পাঠিয়ে দিই। তো তার ছোট ভাইকে এক পর্যায়ে দেশে পাঠিয়ে দেয়। দেশে পাঠানোর পরে তার ওই মানে ফ্রেন্ড যেহেতু অনেক ডাক্তার দেখায় কোনো কাজ হচ্ছিল না, তখন তারা চিন্তা করে যে একটা বড় ধরনের কবিরাজের কাছে যাবে। তারা একটা বড় ধরনের কবিরাজের কাছে গিয়ে মানে দেখবে আসলে ব্যাপারটা কবিরাজ ব্যতীত কোনো কিছু সলিউশন হয় কিনা। তো তখন তারা এতমতো অবস্থায় একটা কবিরাজের তাদের পাশের এলাকায় একটি বড় কবিরাজের মানে সন্ধান মিলে, তারা কবিরাজের কাছে যখন যায়, কবিরাজের কাছে গিয়ে যখন সমস্ত ঘটনা খুলে বলে এবং তার মার শরীরের অবনতির অবস্থা যখন জানায়, তখন কবিরাজ যেটা বলে মানে সরাসরি কবিরাজ মানে এই যে এই কুফুরিটা করেছে তার নাম না বলে তাকে আকার ইঙ্গিতে মানে বলার চেষ্টা করে। তো তখন আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই ভীষণ ভাবে মানে একতি মিনতি করে বলে যে অ্যাকচুয়ালি আমার আম্মার কি হয়েছে, কে করেছে এই কাজ, একটু আমাকে প্লিজ জানান। তখন সে বলে যে আমি নাম বলতে পারবো না, তবে যেই করেছে আপনাদের রিলেটিভের মধ্যে করেছে এবং আপনার এলাকার মানুষই করেছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা আমার দ্বারাই হবে না, যে করেছে একমাত্র সেই পারবে এই কাজটা সমাধান করতে, আপনার মাকে সুস্থ করতে। তো তখন তারা যেহেতু জানতো তাদের এলাকাতে এরকম কুফুরি কালাম করা, ব্ল্যাক ম্যাজিক করার একটি কবিরাজ আছে, তো তারা সন্দেহভাজন ভাবে তাকে সাধারণভাবে জিজ্ঞেস করে। তখন তাকে জিজ্ঞেস করা মাত্র সে সম্পূর্ণভাবে অস্বীকার যায়। এক পর্যায়ে তাকে অনেক মানে করজোড়ো ভাবে ধরলে, তাকে ভয় ভীতি দেখানোর ফলে এক পর্যায়ে গিয়ে সে স্বীকার করে যে আসলে তার চাচা তাকে অনেক ভয় ভীতি দেখায়, ব্ল্যাকমেল করে এই কাজটা করতে বাধ্য হয়েছে। তো এবং সে বলতে বলতে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইয়ের পায়ের উপরে উপর হয়ে পড়ে মানে ক্ষমা প্রার্থনা চাই। তো তখন বলে ঠিক আছে, তোমার ক্ষমাযোগ্য তুমি তখনই হবে যখন তুমি আমার মা এখন যা করেছো এটা আমার মাকে ভালো করে দিতে হবে। তখন ওই কবিরাজটি বলে যে ভাই এটা ভালো করা তো আমার দ্বারাই সম্ভব না, এটা একটা মানে আরো এখানে কাজ কাম আছে, অনেক কাজ করতে হবে। তো কাজ কর্ম করতে কিছু জিনিসপাতি কানেকশন করতে হবে। তো এতদিন যতদিন যাবত এই জিনিসপাতি মানে আপনি কার্যক্রমগুলো জিনিসগুলা যতদিন আপনি অ্যারেঞ্জ না করতে পারেন, ঠিক ততদিন পর্যন্ত আপনার মার যাতে মানে শারীরিক ভাবে মানে এত জ্বালা পোড়া যন্ত্রণা, যাতে শারীরিক যন্ত্রণাটা মানে কমানোর মতো আমি ঔষধ দিব, কিন্তু আপনাদেরই এই ব্যাপার মানে এই জিনিসগুলা কানেক্ট করতে হবে। তখন তাকে বলা হয় ঠিক আছে বলো কি কি দরকার। তখন যেটা বলে কবিরাজ যে অমাবস্যার রাতে একটি মানে শনিবার অথবা মঙ্গলবার এমন দুই দিনে একদিন মারা গেছে সেই মৃত ব্যক্তির কবরের মাটি, এবং সেটা হতে হবে অমাবস্যার রাতে নিয়ে গভীর রাতে আনতে হবে। এবং যখন সেই মাটিটি কবরের মাটিটি আনতে যাবে তখন তার শরীরে কোনো রকম পোশাক থাকা চলবে না, সম্পূর্ণ মানে নেগেটিভ অবস্থা বলতে সম্পূর্ণটা মানে উলঙ্গ অবস্থায় গিয়ে তার ওই কবরের মাটিটা আনতে হবে। এবং সে যখন এই মাটিটা আনতে যাবে তার হয়তো অনেক মানে ভয় ভীতি আসবে বা অনেক ভাবে বাধাগ্রস্ত করবে, অনেক ভয় দেখাবে। এমন অবস্থায় যখন কবরের মাটিটা হাত নেওয়ার জন্য হাত দিবে কবরে, তখন ঠিক কবরের মধ্য থেকে তার হাতটাও চেপে ধরতে পারে। মানে এমন একটি অবস্থা, আপনি কি যদি পারেন তাহলে পরে মাটিটা এনে আমাকে দিলে পরবর্তীতে আমি ব্যাপারটা সলিউশন দিতে পারবো। তখন তাকে কবিরাজ বলে দেয় যে আপনার অবশ্য ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ আমার কাছে যে জিন আছে আমি সেই জিন দ্বারা চেষ্টা করব আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য। আপনাকে যতই ভয় ভীতি দেখানো হোক আপনি ভয় না পেয়ে আপনি চেষ্টা করবেন কবরের মাটিটা নেওয়ার জন্য।
তখন তারা চিন্তা করে যে যেভাবেই হোক যে মাটিটা ব্যবস্থা করতে হবে। তখন আমার এই ফ্রেন্ডের ছোট ভাই রীতিমতো এই সমস্ত ঘটনা আমার এই ফ্রেন্ডকে জানায় সিঙ্গাপুরে। তখন আমার এই ফ্রেন্ডটা জানার পরে তখন আমার ফ্রেন্ডের মনটা সিঙ্গাপুরে আর টিকে না। তখন আমার ফ্রেন্ড মানে কিছুদিনের মধ্যে সিঙ্গাপুর থেকে কিছুদিনের 10 দিনের মতো ছুটি নিয়ে আমার ফ্রেন্ড দেশে চলে যায়। তো দেশে গিয়ে সমস্ত ঘটনা মানে এতে মধ্যে আমার ফ্রেন্ড দেশে যাইতে যাইতে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই তার সমস্ত বন্ধু যারা যারা ছিল আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে জানাই দেয়, যেরকম খোঁজ রাখতে যে শনিবার মঙ্গলবারে কে মারা গেছে খবরটার খোঁজ রাখতে এবং অমাবস্যার অপেক্ষা করতে থাকে। এতে মধ্যে আমার ওই ফ্রেন্ড দেশে চলে যায়। আমার ফ্রেন্ড দেশে যাওয়ার পরে ফ্রেন্ডকে সমস্ত কিছু ঘটনা খুলে জানানোর পরে তখন আমার ফ্রেন্ডরা মানে ব্যাপারটা নিয়ে অনেক মানে শখিন এবং অনেক মানে মানে কান্নাই ভেঙে পড়ে যে আসলে আমার আম্মার সাথে এরকম হচ্ছে, এই কথা এটা কি কোনো ঠিক কাজ করেছে, সে যা অবস্থায় যেরকম অবস্থা আর কি এমতো অবস্থায় তারা এক পর্যায়ে মানে মানে তাদের বাসার পাশে একটি গোরস্থান ছিল তাদের এলাকাতেই, সেই এলাকাতেই মানে কোন এরকম না পেয়ে মানে কবরের সন্ধান না পেয়ে তারা মানে তাদের পরবর্তী এলাকাতে মানে তাদের বাসার থেকে আনুমানিক আধা ঘন্টার মতো রাস্তা, হেঁটে যেতে আধা ঘন্টা লাগবে আমার ওই ফ্রেন্ডের বাসা থেকে। তো সেই কবরস্থানে মানে তারা খোঁজ পায় যে এই শনিবারের দিন একটি মানে মৃতদেহ দাফন করা হয়েছে। তো এর মতো অবস্থায় তখন তারা মানে খোঁজ নেওয়ার পরে কবরটা চিহ্নিত করে রেখে অপেক্ষা করে অমাবস্যার জন্য। তো এর মতো অবস্থায় মানে অমাবস্যা চলে আসে। তো অমাবস্যা আসার পর তো আমার ওই ফ্রেন্ড তখন চিন্তা করে যে এখন যেহেতু অমাবস্যা চলে আসছে তাহলে ওই মাটিটা তো যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। তখন আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে যেভাবেই হোক আমার মায়ের জীবন রক্ষা করতে, যেই মা আমাদের মানে তার সমস্ত কিছু মানে বিক্রি করে তার সুখের তার চিন্তা না করে আমাদের মানে সুখের ঠিকানা দেখাইছে, অবশ্যই সেই মার জন্য জীবন গেলেও যাবে, এই মাটি আমাকে মানে ইয়ে করতেই হবে, ম্যানেজ করতেই হবে। তো যে অবস্থায় তো যেহেতু উলঙ্গ করে যেতে হবে রাত গভীর রাতে, তো তার বড় ভাই মানে কি করে ওই অমাবস্যার রাতে তার ভাই মাথাটা অন্যদিকে ঘুরিয়ে তার পরনের থেকে মানে লুঙ্গি পরেছিল মানে লুঙ্গিটা খুলে দেয়। তো এমতো অবস্থায় তিনি মানে যখন বাসায় থেকে বের হয়, বাসায় থেকে বের হওয়া অবস্থায় মানে মিনিট 5 মতো ওরা বাড়ির থেকে হেঁটে গেছে, ঠিক তখনই মানে তার ভাইয়ের কণ্ঠ নিয়ে মানে ডাকাডাকি করতেছে তার ভাইয়ের নাম মানে আমার ওই ফ্রেন্ডের ভাইয়ের নাম ধরে। আমার ওই ফ্রেন্ডের নাম আমি বলে রাখি, আমার ফ্রেন্ডের নাম ছিল তুষার এবং আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের নাম ছিল হচ্ছে সজীব। তো তখন ওই তুষারের কণ্ঠ নিয়ে সজীব বলে সজীব সজীব বলে ডাকতেছে পিছন থেকে অনেক জোরে, কিন্তু আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইয়ের মাথায় একটা কাজই করতেছে যেভাবেই হোক পিছনে তাকানো যাবে না। ও এতে মধ্যে রাসেল ভাই কবিরাজ বলে দিছে যে কারোর সাথে দেখা হলে কথা বলা যাবে না এবং কারোর সাথে কোনো রকম মানে কথা বলা যাবে না, কথা যদি বলো এবং পিছনে ফিরে যদি তাকাও তাহলে কিন্তু এই মাটিটার কোনো কাজে দিবে না। তো এমতো অবস্থায় আমার ফ্রেন্ডের ছোট ভাই কথাটা কবিরাজের এই কথাটা মনে রাখে এবং মনে রেখে সে বলে দুনিয়াতে যত কিছুই হয়ে যাক আমার আম্মাকে বাঁচাতেই হবে। তখন এই চিন্তা অবস্থায় তো রাসেল ভাই যখন সেই মানে রাত্রে গভীর রাতে অমাবস্যার রাতে যখন যাচ্ছে এত বিদঘুটে অন্ধকার, তার নিজের হাতটাও দেখতে পারতেছে না এত পরিমাণ অন্ধকার। তো যখন যাচ্ছে দেখা যাচ্ছে মাঝে মধ্যে মানে মানে দুইটা কুত্তা বা বড় বড় মানে অবয়ব নিয়ে মানে হাতির মতো মানে অনেক বড় বড় ভয়ঙ্কর আওয়াজ করে মানে তার সামনের দিকে মানে ধেয়ে আসতেছে অন্ধকারের মধ্যে, শুধু চোখ দেখতে পাচ্ছে। এত পরিমাণ ভয় পেয়ে সম্পূর্ণ ফ্রিজ হয়ে যায়, তো এত পরিমাণ মানে ভয় পায়, কিন্তু তার মনের ভিতরে একটাই চিন্তা আমার আম্মাকে যেভাবে হোক বাঁচাতেই হবে। তো এমতো অবস্থায় সে রাসেল ভাই যখন কবরস্থানে মানে হেঁটে হেঁটে যাচ্ছিল মানে যাওয়ার সময় বেশ দ্রুত পৌঁছে যায় আর কি। তো যখন ওই বলেছিল যে কবিরাজ যে হয়তো তুমি যখন কবরে হাত দিবে মাটিটা আনার জন্য হয়তো এমন হতে পারে কবরের মধ্য থেকে তোমার হাতটা চেপে ধরছে কিন্তু তোমার ভয় পাওয়া যাবে না। তো রাসেল ভাই এই মতো অবস্থায় তার মাথায় চিন্তা একটাই আমার আম্মাকে বাঁচাতে হবে। তো সে কি করে সে কবরের স্থানে ঢুকে, যখন কবরস্থানের মধ্যে ঢোকার জন্য সে মানে ডান পাওটা কবরের স্থানের মধ্যে দিয়ে দেয় কবরের মধ্যে, তো সাথে সাথে মানে সমস্ত তখন ছিল অনেক মানে জঙ্গল মতো বাঁশের ঝাড় ছিল, অনেক ঘন ঘন বাঁশের ঝোপ ঝাড় মানে এমনিতে অমাবস্যা রাত দেখার মতো কিচ্ছু যাচ্ছে না। তো রাসেল ভাই মানে এমন বাতাস শুরু হয় হঠাৎ করে, মানে বাতাসের সম্পূর্ণ কিছু মনে হচ্ছে সমস্ত কবর লন্ডভন্ড করে দিচ্ছে, এত পরিমাণে বাতাস। সে মানে আমার ফ্রেন্ডের ছোট ভাই ভয়ে মানে সমস্ত ফ্রিজ, কিন্তু তার চিন্তা একটাই কবরে মাটি নিতেই হবে আমাকে বাঁচাতে হবে, শুধু তার মনে একটাই চিন্তা। তো এই মতো অবস্থায় সে যখন মানে ওই কবরের মাটিতে বিসমিল্লাহ বলে হাত দেয়, হাত দেওয়ার পরে তখন
কোনো সমস্যা হয় না। তখন যখন যে কবরের মানে কবর থেকে কবরের ডান হাত দিয়ে মাটিটা নিয়ে কবর থেকে যখন বের হতে লাগে, তখন রাসেল ভাই মনে হচ্ছে যে পিছন থেকে তাকে কেউ মানে এমন অবস্থায় মানে সমস্ত শক্তি দিয়ে তাকে ধরে রাখছে পিছন থেকে, সামনে কোনো মতেই এগোতে পারতেছে না। তো এক পর্যায়ে রাসেল ভাই সে যে অনেক ধস্তাধস্তির মধ্য দিয়ে মনে হচ্ছে যে মানে কবর থেকে বের হয়ে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, বা তার মায়ের কণ্ঠ নিয়ে ডাকতেছে, বা তার বাবার কণ্ঠ নিয়ে ডাকতেছে, কখনো কখনো তার ভাই, বা কখনো অনেক ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ডাকাডাকি করতেছে, কিন্তু সে কখনো পিছনে ফিরে তাকায় না একবারে বুঝলেও। তো এর মধ্যে কবিরাজ তার জিন দ্বারা সর্বকিছু পর্যবেক্ষণ করে। তো এক পর্যায়ে রাসেল ভাই, আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে আমি এতক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু আমার ওই রাস্তা যেন শেষ হচ্ছে না, মানে কত দূর না কত দূর। তো রাস্তার এক পর্যায়ে যখন ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ঢুকতে দেখে তার বড় ভাই দাঁড়ায় আছে, কিন্তু রাসেল ভাই আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই এত পরিমাণ ভয় পায়, ভয়ে সম্পূর্ণ মানে তাকে এত পরিমাণ ভয় দেখানো হয়েছে, সে ভয়ে সম্পূর্ণটা ফ্রিজ। সে এক মর্যাদা অবস্থায় সাথে সাথে যখন তার বাড়ির মধ্যে ঢুকে তার ভাই উঠানে দাঁড়িয়ে আসছিল, কোন রকম সে কথা তার ভাইয়ের সাথে না বলে তার আমার ওই ফ্রেন্ড সাথে সাথে তাকে গামছা দিয়ে চড়াই নেই, সাথে সাথে ওখানে মানে সেন্সলেসে উঠানে পড়ে যায়। উঠানে পড়ে যাওয়া মাত্র আমার ওই ফ্রেন্ড অনেক চেষ্টা করে সেই মানে মুখটা খোলার জন্য, যে মাটিটা নিবে, কোনো রকম এই মুখটা খুলতে পারে না। সে একটাই চিন্তা নিয়েছিল আমার ফ্রেন্ডের ছোট ভাই, যে কোনো মূল্যে আমার জীবনের মূল্যে আমার আম্মাকে বাঁচাতেই হবে। তো রাসেল ভাই এই অবস্থায় সে মানে যখন কবিরাজ মানে ঠিক পেয়ে যায়, তার জিন দ্বারা যেহেতু সে পর্যবেক্ষণ করতেছিল, তো সাথে সাথে আমার ফ্রেন্ডের বাসায় এসে উপস্থিত হয় কবিরাজ, এবং এসে বলে যে মাটি যেহেতু নিয়ে আসছেন তাহলে এখনো যেতে হবে, যে কূপে পুকুরিটা ফালানো হয়েছে, ব্ল্যাক ম্যাজিকের ওই থলেটা রাখা হয়েছে, সেই ওখানে গিয়ে এখন ওই উঠানো দরকার। তো আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইয়ের মুখে পানি ছিটিয়ে কোন রকম মানে ধপ করে মানে যখন মানে উঠে মানে সেন্সলেস থেকে উঠে, তখনই মানে বলে যে আমার হাতে মাটিটা আছে নাকি ভাই, আপনি একটু দেখেন। তখন দেখেন যে মাটি আছে। তো মতো অবস্থায় কবিরাজের সাথে ওই আমার ওই ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ছোট ভাই কবিরাজের সাথে ওই কূপের মধ্যে যায়। কূপের মধ্যে গিয়ে ওই কবিরাজ একটি মন্ত্র পড়ে কূপের কাছে গিয়ে ওই একটি মন্ত্র পড়ে ওই মাটিতে, কবরের মাটিতে মন্ত্র পড়ে কূপের চারদিকে সুন্দর মতো ছিটিয়ে, তখন আমার ছোট ফ্রেন্ডকে বলে যে এটা একটা জিন দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল, যদি কোনো এইটা ব্যতীত যদি কেউ এই কূপের মধ্যে এখানে এসে ওই কুকুরটা তোলার চিন্তা করতো তাহলে তাকে মেরে ফেলতো ওই জিনটা। তো যেহেতু এখন ওই বন্ধ করে দিয়েছে, তো তখন বলে যে এখন ওই কূপের মধ্যে নেমে ওই কুকুরটা তুলতে হবে, তুললেই আপনার আম্মা সুস্থ করা যাবে ইনশাল্লাহ। তখন রাসেল ভাই কি করে, আমার ফ্রেন্ডের ছোট ভাই নিজে বলে যে আমি নিচে যাব। তখন তারা দড়ি দিয়ে না রিক্স নেয় না, দড়ি দিয়ে রিক্স নেয়। তখন তারা চিন্তা করে বাঁশ ছাদ থেকে কাঁচা বাঁশ, বড় বড় কুঞ্চি সহ বাঁশ কেটে যাতে সিঁড়ি মতো করে মানে ধরে ধরে নামতে পারে এবং ধরে ধরে অনায়াসে উঠতে পারে। তো আমার ফ্রেন্ডের ছোট ভাই গিয়ে ওই কূপের মধ্যে নেমে কূপের মধ্যে থেকে ওটা যখনই তুলে এনে দেখে রাসেল ভাই ওখানে মানে অনেক মানে ওই কুফরিটা। তো তখন কবিরাজ বলে এখন যেহেতু এটা ওঠানো হয়েছে, এটাকে একটা দোয়া পড়ে গোরস্থানের মধ্যে মানে জুম্মার দিনে গোরস্থানের মধ্যে মানে এটাকে পুঁতে দিলে পারে, তখন আপনার মা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কিন্তু ওর মধ্যে যে কাপড়টা দেওয়া হয়েছিল, তখন কবিরাজকে জিজ্ঞেস করে এই কাপড়টা কেন দিয়েছেন। তখন ওই কবিরাজ যেটা বলে, এই যে কাপড়টা দেওয়া হয়েছে আপনার আম্মার, এই কাপড়টাতে যতদিন পর্যন্ত মানে আস্তে আস্তে মানে পচতে থাকবে ততদিন মানে আপনার আম্মা ধীরে ধীরে মৃত্যুর করে ঢলবে। যখন এই কাপড়টা সম্পূর্ণ পচে যাবে তখন মানে আপনার আম্মা মারা যাবে আর কি। তো তখন তারা ভীষণভাবে শকি হয়ে তার মানে কবিরাজকে বলে আপনি যা করেছেন আপনার সবকিছু করণের জন্য আমরা ক্ষমা করে দিলাম আমার মায়ের জানের বিনিময়ে। তো এই কথা বলে তার সে চলে যায় কবিরাজের মতো। তো পরে তার কাছে খোঁজ নেওয়া হয়, সে বলে যে গোরস্থানে সেটা পুঁতে দিয়েছে জুম্মার নামাজের পরে। রাসেল ভাই ধীরে ধীরে আমার ওই ফ্রেন্ডের আম্মা সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই এই কথা মানে এই কথাগুলো কাহিনীটা বলতে বলতে আমাকে আমার ওই ফ্রেন্ড সাথে সাথে কান্না করে আমার সামনেই রাসেল ভাই তার আম্মাকে ফোন দেয়, এবং তার আম্মা এখনো জীবিত আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। রাসেল ভাই এই ছিল আমার একটি ঘটনা, অত্যন্ত সত্য ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে অবশ্যই প্লে করবেন রাসেল ভাই। আসসালামু আলাইকুম। এবং সম্পূর্ণ লিসনারদের লিসনারদের জানাই আমি অন্তরস্থকে শুভেচ্ছা। আপনারা সবাই বুথ.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন রাসেল ভাই। এয়ারলাইন্স এর যে ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আমার বরাবরই একটা ফ্যাসিনেশন কাজ করে। এটা আমি অনেক জায়গায় বলেছি এবং আপনারাও সেটা জানেন। তো এই মুহূর্তে
আমার কাছে সেরকমই একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটি শেয়ার করেছেন এই ইন্ডাস্ট্রির একজন, এবং এই ঘটনাটা কিছুটা ওই ইন্ডাস্ট্রি রিলেটেড, এবং আমি খুবই পছন্দ করি স্টোরি টেলার হিসেবে হোসনে আরা আপুকে। এবং এই ঘটনাটা তিনি এত চমৎকার করে বলেছেন। খুব ছোট্ট ঘটনা, খুবই ছোট্ট ঘটনা, মাত্র 4 মিনিটের মতো ঘটনাটা হবে, কিন্তু অসম্ভব ভালো। থ্যাংক ইউ আপু, কষ্ট করে আমাদেরকে কানাডায় বসে এই ঘটনাটি পাঠিয়ে দেওয়ার জন্য। আপনি সুস্থ থাকবেন, সবসময় ভূত.com এর সাথে থাকবেন, এবং আশা করছি এভাবেই ঘটনা পাঠিয়ে যাবেন। আপনারাও যারা ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com, which is russell.bhuth.com আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.com টিম এবং শ্রোতা বন্ধুরা। আমি সাবরিনা, টরন্টো থেকে। আমার আজকের ঘটনার শুরুতে প্রাসঙ্গিকভাবেই আমার জব রিলেটেড বর্ণনা দিতে হচ্ছে। বিমান ক্রুদের প্রফেশনাল সেকেন্ড হোম হচ্ছে দুবাই। মেজরিটি ফ্লাইট আগে দুবাই যায়, পরে ওখানে ক্রু চেঞ্জ হয়ে অন্য ডেস্টিনেশনে উড়ে যায়। সেদিন ছিল লন্ডন ফ্লাইট। এই লন্ডন ফ্লাইটের টাইমিং এমন ছিল, ঠিক দুবাই টাইম 2:30 মধ্যরাতে কল টাইম হতো। তারপর জাহাজে উঠিয়ে কানেক্টিং ফ্লাইটের সব কিছু বুঝে নিয়ে দুবাই থেকে লন্ডন প্রায় 8 ঘন্টার ওরাল পথ। পিক আপ ড্রপ মিলিয়ে ডিউটি আওয়ার 12 ঘন্টারও বেশি। এই ফ্লাইটের একটাই পজিটিভ সাইড হচ্ছে হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম। ক্রুদের ঘুমের কোনো টাইম টেবল নাই। বরাবরের মতো সেদিনও হোটেলে চেক ইন করে হট শাওয়ার নিয়ে খেয়ে ঘুমোতে গেলাম। হোটেলটি ছিল লন্ডনের প্রাণকেন্দ্র কেনসিংটন হাই স্ট্রিটে 5 স্টার হোটেল। নামটি মেনশন করছি না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ গলার বাম পাশে ঠান্ডা কিছু স্পর্শে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘোরেই ডান হাত দিয়ে বুঝতে চেষ্টা করি কি হচ্ছে। রক্ত হিম করা সেই অভিজ্ঞতা। ডান হাত দিয়েই আমিও স্পর্শ করে ফেলি কারো হাতের আঙুল, বরফে জমে যাওয়া ঠান্ডা কারো আঙুল। এক ঝটকায় উঠে বসি। অনুভব করি কেউ একজন বেড ছেড়ে উঠে দাঁড়ালো। কারণ বেডের সাইডে কেউ বসলে একটু দেবে যায়, উঠে দাঁড়ালে আবার ঠিক হয়ে যায়। আমি বেড ছাড়ার আগেই দেখি আচ্ছা ছায়ামূর্তি রুমের আয়নার সামনে দাঁড়ালো। তারপর কর্নারের সোফাতে গিয়ে বসলো। হোটেল রুমে আমি সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাই, তবুও আয়নায় তার প্রতিবিম্ব দেখিনি। উঠে আমি মেইন ডোর, ক্লোজেট, ওয়াশরুম সব চেক করলাম, সব ঠিকঠাক। আবার এসে বেডে বসে কফি খেলাম, বই নিলাম পড়ব। এবার শুরু হলো ছায়ামূর্তির পায়চারি। রাসেল ভাই, প্রচন্ড টায়ার্ড ছিলাম, তাই আবারও ঘুম আসলো। ডিপ স্লিপ হওয়ার আগে আবারও সেই হাতের আঙ্গুল আমার গলায়। আবারও বেড একটু কার্ভ হয়ে গেল। এত কিছু ঘটছে অথচ আমি দোয়া ভুলে গেছি। শরীরের ভারী ওজন নিয়ে বসে আছি সকালের অপেক্ষায়। ছায়ামূর্তির অস্পষ্ট জ্যাকেট এবং জিন্স দেখতে পাচ্ছিলাম, চেহারা দেখিনি। এভাবেই সকাল হলো। এবার আর শরীরের বাড়তি ওজন ফিল করছিলাম না। রাতে হয়তো শরীর পাথরে পরিণত হয়েছিল। আমি রিসেপশনে গিয়ে রাতের অভিজ্ঞতার কথা বললাম। ওরা সাথে সাথে রুম চেঞ্জ করে দিল। অ্যাপোলজি চাইলো ওই রুমটি দেওয়ার জন্য। রাসেল ভাই, পরে হাউসকিপিং এর একজন মহিলা বলল, মাস দেড়েক আগে এই রুম থেকে 32 বছরের একজন হোটেল গেস্ট সুইসাইড করেছে জানালা থেকে লাফ দিয়ে। 15th ফ্লোর থেকে সোজা গিয়ে পড়েছে লন্ডন টিউবের ট্র্যাক লাইনে। এই ঘটনার আনুমানিক 25 বছর কেটে গেছে। আমি আজও সেই আঙ্গুলের স্পর্শ ভেবে ভয় পাই। আজ এই ছিল আমার ঘটনা। যাদের ভালো লেগেছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস।
যাদের লাগেনি কষ্ট করে শুনেছেন তাদেরকেও থ্যাংক ইউ। যার যেমন অভিজ্ঞতা সেইটুকুই শেয়ার করাই ভালো, আরোপিত কিছু নয়। আমি তাই করলাম। পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিকতাই বেঁচে থাকুক। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। তো যাই হোক, এখন চলে যাব সরাসরি ঘটনায়। আশা করছি এই ঘটনাটা আপনাদের অনেক অনেক আনন্দ দেবে। শুনুন আফনান ভাইয়ের পাঠানো ঘটনা। আসসালামু আলাইকুম। ভূত.com এর সকল শ্রোতাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। রাসেল ভাইয়ের হোস্টিং এ ভূত.com হচ্ছে, এই ভূত.com এর ভয়ের জগতে সকলকে স্বাগতম। আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্ত হিম করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। আপনারা অনেকে অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, কিন্তু সবসময় অ্যাম্বুলেন্সের ঘটনা ম্যানেজ করা সম্ভব হয় না। তো আপনাদের জন্য এবার অনেক কষ্ট করে একটি গল্প পেয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপ গুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবেন। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, আরিচা অনুযায়ী, যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। উনি রাজি হয়ে যান এবং 4র্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন। এরকম একটা শর্ত হয় আর কি। এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপ গুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম এই কাজটা করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরে সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চবাচ্য ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে, এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে।
এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়। এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে, দিনের বেলাতেও কম চলাচল করে, রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আসতে চালো। তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলা, তো তারা কিন্তু আপনারা জানেন যে রাস্তার দুই ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই। একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার দুই ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবে তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পেছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনার লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগের থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না, এই জন্য উনি ওইখানে গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন, উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার আপনারা এখানে? আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন কি বলছেন আপনি? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন, আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো, আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মিলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন। এবং উনি দেখছেন
যে এই চারজন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্তও হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এইভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন আচ্ছা ঠিক আছে ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর পুতুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বললো তারা নাকি পুতুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এইখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি 20-22 বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনাই, ছোটখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো, কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানে কি আপনারা নামবেন? বলে না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল, তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ির কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি, এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে, এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স 70 বা 80 হবে এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোনো লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়,